এই অঙ্কে বলেছে কি একটি ক্যাম্পে 4000 জন লোকের 90 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন লোক অন্যত্র চলে গেলেন। যারা বাকি রইলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? তো দেখো এখানে কতগুলো লোক ছিল, 4000 জন লোক ছিল। তাদের কত দিনের খাবার ছিল? 190 দিনের খাবার ছিল। 30 দিন পর কি হয়েছে? 800 জন লোক অন্যত্র চলে গেছে। তার মানে এখন কতগুলো খাবার আছে? এখন খাবার আছে 4000 জন লোকের। যেহেতু 30 দিন পর লোকগুলো চলে গেছে, তার মানে 190 দিনের মধ্যে থেকে 30 দিনের খাবার তারা খেয়ে নিয়েছে, তার মানে আছে 160 দিনের খাবার। 190 থেকে 30 আমরা যদি বিয়োগ করি তাহলে কত থাকে? 160 দিনের খাবার আছে। বুঝতে পারলে? কিন্তু এখন লোক কতগুলো আছে? 4000 লোকের মধ্যে 800 জন লোক চলে গেছে, তাহলে 4000-এর থেকে যদি 800 বিয়োগ করি তাহলে কত থাকছে? 3200 লোক। তাহলে এখন লোক আছে 3200 জন লোক। এই 3200 লোক, 3200 জন লোক এই খাবারগুলো কত দিনে খাবে? ঠিক আছে, আমরা খুব সহজভাবে করতে পারি। দেখো একদম সহজভাবে যদি তোমরা বোঝার চেষ্টা করো, 4000 জন লোক খাবারগুলো 160 দিনে খাচ্ছে। ঠিক আছে, তাহলে একজন লোক কত দিনে খাবে? অনেক দিন ধরে খাবে। তার মানে 4000 গুণ 160 এত দিনে খাবে। একজন লোক যদি খায় তাহলে এত দিনে খাচ্ছে। তাহলে 3200 জন লোক কত দিনে খাবে? নিশ্চয়ই এইটার তুলনায় কম দিন লাগবে। তাহলে এটাকে আমরা ভাগ হিসেবে লিখব 3200। ঠিক আছে, এবার আমরা কাটাকুটি করি। 0 দিয়ে এই 0 কেটে দিই, এই 0 দিয়ে এই 0 কেটে দিই। 16 দিয়ে যদি 32কে কাটি 2, আর 2 দিয়ে 400কে কাটলে 200, অর্থাৎ 200 দিন চলবে। বুঝতে পারলে? খুব সহজ হয়ে গেল অঙ্কটা। দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু আসলে কিন্তু খুব সহজ। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটাতে টিক মারবো? সি নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে। ঠিক আছে, পরের অঙ্ক দেখো। এই অঙ্কে বলেছে কি এক ফল বিক্রেতা এক ঝুড়ি আম ক্রয় করে। ঝুড়ি খুলে দেখলেন কিছু আম পচে গেছে। বাকি আম 2280 টাকায় বিক্রি করে তার 5% ক্ষতি হলো। তিনি কত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনেছিলেন? দেখো সে এক ঝুড়ি আম কিনেছে, এক ঝুড়ি আমের মধ্যে কিছু আম পচে গেছে, বাকি যে আমগুলো আছে সেগুলো সে বিক্রি করেছে 2280 টাকায়। এখন তার ক্ষতি হয়ে গেল। কত পার্সেন্ট ক্ষতি হলো? 5% ক্ষতি হলো। 5% ক্ষতি মানে কি? যদি সে 100 টাকায় আমগুলো কিনেছে, তাহলে তা 100-তে 5 টাকা ক্ষতি হয়ে গেছে, তার মানে সে বিক্রি করেছে 95 টাকায়। তাই না? 100 টাকায় কিনেছে, 5 টাকা ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে বিক্রি করেছে 95 টাকায়। তো ও বিক্রি করেছে 2280 টাকায়। তো প্রশ্ন বলেছে সে কত টাকায় কিনেছিল। তার মানে আমরা বুঝতে পারছি যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। বা আমরা লিখতে পারি যে সে 95 টাকায় যদি ক্রয় মূল্য হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে তার কত? 100 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/95 টাকা। সুতরাং সে বিক্রি করেছে 2280 টাকায়। তার মানে 2280 টাকা যদি তার বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? এই 100/95 আমি এখানে লিখে দিচ্ছি, এইটা এখানে গুণ হয়ে যাবে। ঠিক আছে, 2280। এবার যদি আমরা কাটাকুটি করি কি হচ্ছে? এটা কাটি, 5 20 120, 5 19 95। 19 দিয়ে যদি এটাকে কাটি, 19 দিয়ে 22কে কাটলে 1 হচ্ছে, থাকে 3, 38 হয়ে গেল। 19 দুগুণে 38 অর্থাৎ 2, এই 0 এখানে দিয়ে দিলাম। 20 আর 120 যদি গুণ করি, অর্থাৎ 12 আর 2 গুণ করলে 12 দুগুণে কত হয়? 24, এই 0 এই 0 দুটা 0 এখানে বলবে, 2400 টাকা। বুঝতে পারলে? অর্থাৎ সে আমের ঝুড়িটা যে এক ঝুড়ি আম কিনেছিল কত টাকায়? 2400 টাকায় কিনেছিল। সি নাম্বার সঠিক উত্তর। ঠিক আছে, পরের অঙ্ক। এখানে বলেছে কি 6 জনের একটি দাবা প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড় অপর প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কেবলমাত্র একবারই খেলতে পারে। ওই প্রতিযোগিতায় কতগুলি খেলা হবে? দেখো দাবা প্রতিযোগিতা হচ্ছে কয়জনের মধ্যে? 6 জনের মধ্যে। তো তারা কি করছে? প্রত্যেক খেলোয়াড় আর অন্য আরেকজনের খেলোয়াড়ের সঙ্গে একবার করেই খেলতে পারবে।
তো কতবার খেলা হবে। এটা খুব সহজভাবে তোমরা মনে রাখবে, এই যে 6 আছে, তোমরা প্রথমে 6 লিখবে, অর্থাৎ যতজন খেলোয়াড়ের সংখ্যা লিখবে, গুণ চিহ্ন দিয়ে 6-এর আগের যে সংখ্যাটা সেটা লিখবে। 6-এর আগের সংখ্যা কত? 5, আর এটাকে 2 দিয়ে ভাগ করবে, যেটা ভাগফল সেটাই হবে উত্তর। তাই 2 দিয়ে যদি 6কে কাটি তাহলে হচ্ছে 3, 3 আর 5 গুণ করলে 15, অর্থাৎ টোটাল কতগুলি খেলা হবে? 15টি খেলা হবে, অর্থাৎ বি নাম্বার সঠিক উত্তর। এটার ফর্মুলা একটা আছে, ফর্মুলাটা তোমরা মনে রাখবে, অবশ্যই তোমরা এটা পারবে। ফর্মুলাটা কি? 1/2 ইন্টু n ইন্টু n মাইনাস 1, এটা সূত্র। n বলতে এখানে কতজন লোক খেলছে সেটাকে বোঝাচ্ছে। n মানে যদি 6 হয় তাহলে আমরা এখানে 6 লিখেছি, আর n মাইনাস 1 মানে 6-এর থেকে 1 বাদ, অর্থাৎ 5 লিখেছি, আর 1/2, 1 তো না লিখলেও চলে, নিচে 2 লিখেছি। বুঝতে পারলে? খুব সহজে হয়ে গেল অঙ্কগুলো। আমি আবার বলছি, এই অঙ্কগুলো কিন্তু প্রিভিয়াস কোশ্চেন WBCS পরীক্ষার, তো এগুলা কিন্তু যে কোনো পরীক্ষায় আসার খুব সম্ভাবনা আছে। তো তোমরা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহিত দেখবে। পরের অঙ্ক দেখো। এই অঙ্কে বলেছে 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে। দেখো 40 মিটার কাপড় তো আছে, আমরা পাবো, বলছি কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে। তার কত মিটার বাদ দিব? পাচ্ছি তো 7 মিটার, তাহলে 40-এর থেকে 7 বিয়োগ করে দিই। কত বাদ যাচ্ছে? তাহলে 33 মিটার, অর্থাৎ 40-এর থেকে 33 মিটার বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাচ্ছে। তো এটা আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। তার মানে এই 40-এর 33কে আমরা যদি শতকরায় প্রকাশ করি, যেটা হবে সেটাই উত্তর। তো আমরা লিখতে পারি শতকরা প্রকাশ করার নিয়ম, যেহেতু আমাদের 40-এর মধ্যে 33 বাদ দিচ্ছি, তাহলে 33/40 গুণ 100, কাটাকুটি করে যেটা আসবে সেটাই উত্তর হবে। কাটাকুটি করি, 20 দিয়ে কাটে, 20 দুগুণে 40, 5 করি 105, আর কি করি 2 দিয়ে কাটি, আড়াই দুগুণে 2.5, মনে করি আমরা 25, 2.5, 3 25 75-এর 5, হাতে থাকলো কত? 7, 3 25 75, আর সাথে 82, 8 10 দিয়ে 82, দশমিক 1 ঘর আগে, অর্থাৎ এটা 82.5, এটা সঠিক উত্তর, অর্থাৎ সি নাম্বার। বুঝতে পারলে? খুব সহজে হয়ে গেল। এগুলা প্রশ্ন WBCS পরীক্ষায় এসেছিল, সুতরাং অঙ্ককে কেউ ভয় পাবে না, সবসময় সোজা অঙ্ক আসে, শুধু অঙ্কগুলো আমাদের খুব কম সময়ে করার চেষ্টা করতে হবে। পরের অঙ্ক দেখো। এই অঙ্কে বলেছে কি 6টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার গড় 64 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা বলতে যেমন 3, 5, তারপর মনে করো 7, এগুলো পরপর অযুগ্ম সংখ্যা, তারপর 9, তো এদের গড় হচ্ছে 64। গড় মানে কি? যোগ করার পর 6টি সংখ্যাকে যোগ করে 6 দিয়ে ভাগ করেছে। অথবা আমরা বলতে পারি মাঝের সংখ্যাটা, এটাকে এইভাবেও করা যায় যে 9 আর 3 12, 12-র অর্ধেক প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যদি যোগ করি, আমি এটা দিয়ে বোঝাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো, বা আরও দুটো লিখে দিই, যেহেতু 6টা বলছে এটা দিয়ে বলছি 6টাতে 9-এর পরে হবে 11, 11-এর পরে হবে 13। তো যদি সংখ্যাগুলো দেওয়া থাকতো তাহলে কি হতো? 3 আর 13 যদি যোগ করি 16, হ্যাঁ 3 আর 13 যোগ করলে হচ্ছে 16, 16কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি? আমরা 8 পাচ্ছি। 8 পাচ্ছি কি না? অর্থাৎ এই সংখ্যাগুলোর গড় হতো 8। তাছাড়া আমরা বলতে পারি যেহেতু 6টি সংখ্যা আছে, মানে জোড় সংখ্যক সংখ্যা আছে, যদিও সংখ্যাগুলো বিজোড়, তাহলে এখান থেকে আমরা এই দিক থেকে 3টা নিব, এদিক থেকে 3টা নিব, তো এখানে আমরা পাচ্ছি 7, এখানে পাচ্ছি আমরা 9, 7 আর 9-এর মাঝের সংখ্যা হচ্ছে 8। বুঝতে পারলে? তাহলে এটা যদি, মানে এদের গড় কিন্তু 8 হলোই, এমনিতেও বুঝতে পারবে যে এই মাঝের যে সংখ্যাগুলো আছে এই দুটার মাঝের সংখ্যাটা, অর্থাৎ 7 আর 9-এর মাঝের সংখ্যাটা 8। তো যারা বুঝার তারা তো বুঝেই গেছো। তাহলে এবার এখানে বড় সংখ্যা কি? 8-এর পরে 9, 9টা অযুগ্ম একটা সংখ্যা, 9 2 11, 11 2 13, সবচেয়ে বড় সংখ্যা হলো 13। সেরকম তাহলে এখানে যেহেতু গড় দেওয়া আছে 64, আমরা 64 লিখে নিই, ঠিক আছে? এবার 64-র এই দিকে থাকবে 63, একটা সংখ্যা, এটা কিন্তু গড় মানটা, এটা জোড় সংখ্যা, এটা কিন্তু হবে না 63। তাহলে এই দিকের একটা সংখ্যা কত হচ্ছে? 63, তাহলে এটা 65, দুটো সংখ্যা হলো, তার আগে হবে 61, এদিকে তার আগে হবে 67, তাহলে 1 2 3 4, এদিকেরটা হবে তোমার 59, আর এদিকে তার সঙ্গে আরও 2 যোগ করলে হয়ে যাচ্ছে 69। প্রশ্ন বলছে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে গেলাম 69।
কোনটা উত্তর হবে? ডি নাম্বার। বুঝতে পারলে? খুব সহজভাবে বুঝিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিবে, আর এই চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে?